তো স্বাভাবিক যে অবস্থা, আমরা যখন রক্তক্ষরণ শুরু হয়, স্বাভাবিকভাবে রক্তক্ষরণ, তো এই রক্তক্ষরণটা হচ্ছে আমাদের চলে কতটুকু, কতটুকু সময়, 1 থেকে 4 মিনিট, ঠিক আছে? এটা হচ্ছে রক্তক্ষরণ কাল। অর্থাৎ আমাদের রক্ত স্বাভাবিকভাবে 1 থেকে 4 মিনিট পর্যন্ত পড়তে থাকে। তো এক সময় রক্তটা পড়া বন্ধ হয়ে যায় যদি আমরা সেখানে কিছু চাপ প্রয়োগ করি বা প্রেসার দেই, অথবা কোনো কিছু দিয়ে বেঁধে রাখি, তখন আস্তে আস্তে রক্তপাতটা বন্ধ হয়ে যায়। তো রক্তপাত যে বন্ধ হয়ে যায় এটাকে বলা হয় রক্ততঞ্চন কাল, কারণ রক্তটা জমাট বেঁধে গেছে। তো রক্ততঞ্চন কাল হচ্ছে 3 থেকে 8 মিনিট। অর্থাৎ এই সময়টাতে রক্তটা জমাট বাঁধা শুরু হয়। 3 থেকে 8 মিনিটের মধ্যে হচ্ছে রক্তটা জমাট বাঁধে। কিন্তু যাদের মধ্যে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস পেশেন্টদের এমনিতে ইনসুলিন কম থাকে, যার কারণে তাদের শরীরের মধ্যে কি হয়, তোমার প্লাটিলেটটা কম থাকে। প্লাটিলেট কম থাকার কারণে তাদের কি হয়, রক্তটা জমাট বাঁধতে দেরি হয়। সো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। তো এটা মনে রাখবা। রক্তক্ষরণকাল মানে হচ্ছে কি বলতো? ব্লিডিং টাইম। আমরা বলবো এটাকে সংক্ষেপে বিটি। বিটি মানে হচ্ছে ব্লিডিং টাইম। আর ক্লটিং টাইম হচ্ছে সিটি, ক্লটিং টাইম। ঠিক আছে, এটা হচ্ছে 3 থেকে 8 মিনিট। তো হেপারিনের কাজ কি ছিল বলতো? হেপারিন আমাদের রক্ত নালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। হেপারিনের কাজ ছিল সে রক্ত জমাট বাঁধতে দিবে না, তার কাজ হচ্ছে এটা। সো আমাদের এইটাকে প্রতিরোধ করতে শুরু করতে হবে প্রথম থেকেই। এখন আমরা আমরা সিরাম কাকে বলে এটা একটু শিখি। হোয়াট ইজ সিরাম? যখন রক্তটা জমাট বাঁধা শুরু হয়, তখন দেখবা যে আমাদের এখান থেকে কিছু হলুদ বর্ণের কিছু তরল দেখা যায়। যে আশেপাশে যখন দেখবা যে রক্ত জমাট বেঁধে গেছে, তখন আশেপাশে যেটা হলুদ বর্ণের তরল অংশ দেখা যায়, এটাকে বলা হয় সিরাম। ঠিক আছে? অর্থাৎ এর সংজ্ঞাটা তোমাদের লাগবে, ক নাম্বারে আসে যে সিরাম কাকে বলে। জমাট বাঁধা রক্তের থেকে যেই হালকা হলুদ বর্ণের তরলটা বেরিয়ে আসে তাকে বলা হয় সিরাম। তোমরা দেখবা তোমাদের যদি একটু বেশি কেটে যায়, মানে একটু কেটে গেলে বুঝবা যে আশেপাশে একটু হলুদ হয়ে গেছে রক্তর আশেপাশে জমাট বাঁধার পরে। সো এটাকে বলা হয় সিরাম। তো সিরামটা আসলে মনে রাখবা এটা একটা রক্ত রসের মতো। ঠিক আছে? সিরামটা প্রকৃতপক্ষে একটা রক্ত রস। এবং সিরামের মধ্যে তোমার সেরোটোনিনটা অনেক বেশি থাকে। সেরোটোনিনের ঘনত্ব বেশি থাকে। সেরোটোনিনের ঘনত্ব বেশি থাকে। ঠিক আছে? এটা একটু মনে রাখবা। তো স্বাভাবিক অবস্থায় আমরা সিরাম কাকে বলে এটা মনে রাখবো, এবং এটা মনে রাখবো। এখন যেখানে আমাদের রক্ত এবং সিরাম এবং রক্ত তঞ্চন এইসব নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় সেরোলজি। কি বলা হয়? সেরোলজি। এই সেরোলজিতে হচ্ছে রক্ত, সিরাম এবং রক্ত তঞ্চন এইসব নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে? আচ্ছা, সেরোলজি। এখন আসো ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর কি কি আছে আসলে? ক্লটিং ফ্যাক্টর মানে কি? যারা হচ্ছে রক্ত জমাট বাঁধাইতে সহায়তা করে তাদেরকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। অর্থাৎ যেই ফ্যাক্টর গুলো আমাদের রক্ত জমাট বাঁধায়, এরকম ক্লটিং ফ্যাক্টর আছে আমাদের মোট 13টা। কয়টা? 13টা। এখন 13টার নাম আমাদের মুখস্থ রাখতে হবে না, আমাদের প্রথম 4টা মনে রাখতে হবে 100%। তো 1 নাম্বার ফ্যাক্টর, ফ্যাক্টর ওয়ান হচ্ছে কোনটা বলো তো? ফ্যাক্টর ওয়ান হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন। ফ্যাক্টর দুই, এটা হচ্ছে প্রথম বিন। প্রথম বিন। ফ্যাক্টর তিন, এটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। ফ্যাক্টর চার, এটা হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন। এবং ফ্যাক্টর ফাইভ হচ্ছে ল্যাবাইল ফ্যাক্টর। ফ্যাক্টর সিক্সটাকে বলা হয় অ্যাক্সেলারিন। ফ্যাক্টর সেভেন কে বলা হয় স্টেবল ফ্যাক্টর বা প্রকনভার্টিন। ফ্যাক্টর এইট কে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 'এ'। ফ্যাক্টর নাইন কে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। ফ্যাক্টর 10 কে বলা হয় হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর।
ফ্যাক্টর 11 কে বলা হয় প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। ফ্যাক্টর 11 কে বলা হয় আহ ফ্যাক্টর 12 কে বলা হয় হচ্ছে তোমার কি বলে হ্যাগম্যান ফ্যাক্টর। আর ফ্যাক্টর 13 কে বলা হয় ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তোমাদের সবগুলো মনে রাখতে না পারলেও এই চারটা মনে রাখতে হবে। এবং তোমরা 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বারটা মনে রাখতে পারো, কারণ এগুলো আমাদের লাগবে। কোন অধ্যায়ে লাগবে? 11 নাম্বার অধ্যায়, জিনতত্ত্ব অধ্যায়ে লাগবে। তো 8 নাম্বারটা মনে রাখো। 8 নাম্বার অধ্যায় হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এটা হচ্ছে 8 নাম্বার। 9 নাম্বারটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। ক্রিস্ট মাস ফ্যাক্টর। 10 নাম্বারটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। ঠিক আছে। 11 নাম্বারটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। ঠিক আছে, এগুলো একটু মনে রাখো, সহজ না, আমি এই জন্য মনে রাখতে বললাম। তাহলে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার মনে রাখতে পারো। এখন মনে রাখবা, আমাদের যে সিরামটা আছে, আমাদের যে সিরামটা বের হয় রক্তের, সেই সিরামের মধ্যে ফাইব্রিনোজেন থাকে না। ফাইব্রিনোজেন প্রথম বিন এবং 5 এবং 8, 5 নাম্বার এবং 8 নাম্বার, এই ফ্যাক্টর গুলো থাকে না। ফ্যাক্টর গুলো থাকে না। তোমরা যদি কোনো কিছু লিখতে না পারো বা তাড়াতাড়ি করে ফেলি, এটা বলবো আমাকে যেটা লেখি নাই। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো। তাহলে আমি আবার ওটা বলবো, রিপিট করব, ঠিক আছে। বাট না লেখে থাকবা না, না লিখলে তোমার লস। আমার প্রতিটা কথা ইম্পর্টেন্ট। কোনো না কোনো জায়গায় প্রশ্ন পাবা। কোচিং এ হোক, মেডিকেলে হোক, এইচএসসি হোক, কোনো না কোনো জায়গায় এরকম এই কথাগুলো থেকে প্রশ্ন পাবা। সো এটা একটু মাথায় রাখবা যে প্রতিটা কথা ইম্পর্টেন্ট। তো এটা মনে রাখবা যে সিরামের মধ্যে এই ফ্যাক্টর গুলো থাকে না। এবার আসো রক্ত জমাট বাঁধার কৌশল। রক্ত জমাট বাঁধার কৌশল। যখন আমাদের রক্তটা পড়া শুরু হয়, তখন আমাদের শরীরের অংশটা কেটে যায় কোথাও। এখন যদি কেটে যায়, তখন সেখানে কি ক্ষতিগ্রস্ত হয়? আমাদের রক্তনালীর প্রাচীর। রক্তনালীর প্রাচীর, এটা হলো এন্ডোথেলিয়াল প্রাচীর, এটা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ প্রথমে আমাদের দেহে কি তৈরি হবে? ক্ষত তৈরি হবে, যে কোনো ভাবে ক্ষত হইতে পারে। এরপরে এন্ডোথেলিয়াল প্রাচীরগুলো নষ্ট হওয়া শুরু করবে বা ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করবে। তারপর বাতাসের সংস্পর্শে কি হবে? অণুচক্রিকা আসবে। অণুচক্রিকা গুলো আসবে, কোথায় আসবে? বাতাস পাবে তারা। ঠিক আছে, বাইরের একটা বাতাস তারা পাবে। বাতাসের সংস্পর্শে কি হবে? অণুচক্রিকা আসা শুরু করবে। অণুচক্রিকা কি করবে? সে প্রথমে উৎপন্ন করবে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। উৎপন্ন করবে কি? থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে কয় নাম্বার ফ্যাক্টর বলো তো? থ্রম্বোপ্লাস্টিন কয় নাম্বার তিন ফ্যাক্টর? নাম্বার। তিন তিন নাম্বার নাম্বার। ফ্যাক্টর। তখন ও কি করবে? ওর কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে সে হ্যাপারিনকে অকেজো করে দেবে। সে বলবে তুমি হ্যাপারিন, তুমি কাজ করা বন্ধ করো। কারণ হ্যাপারিনের কাজ কি? সে হেপারিন কাজ করে হচ্ছে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। সে বলে যে আমি বাঁধতে দিব না। তখন থ্রম্বোপ্লাস্টিন বলে যে তুমি এখন এটাকে ডিঅ্যাক্টিভেট করো। তখন হেপারিন কি করে? অকেজো হয়ে যায়। হেপারিনটা সে অকেজো করে। এটাকে অকেজো করার পরে সে তৈরি করে, বলে যে এখন আমি একটা ক্যালসিয়াম আয়ন নিব। থ্রম্বোপ্লাস্টিন বলে আমি একটা ক্যালসিয়াম আয়ন নিব। ক্যালসিয়াম আয়ন নিয়ে সে প্রথম বিন, প্রোথ্রম্বিন,
এটা ইনঅ্যাক্টিভ থাকে, তোমরা জানো। শুরুতে শুরুতে যদি প্রো থাকে, প্রো থাকা মানে হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ, এটাকে অ্যাক্টিভ করতে হয়। তখন থ্রম্বোপ্লাস্টিন কি করে, ক্যালসিয়াম 2+ আয়নটাকে নেয়, নেওয়ার পরে প্রথম বিনকে থ্রোম্বিন বানায়, যে আমি এখন অ্যাক্টিভ হয়ে গেলাম। প্রথম বিন থেকে থ্রোম্বিন হইলো মানে সে এখন অ্যাক্টিভ। এখন থ্রোম্বিন বলে যে আমার কাজ এখন ফাইব্রিনোজেনের সাথে মেলা। সে তখন ডাক দেয় ফাইব্রিনোজেনকে, তখন সে ফাইব্রিনোজেনকে ডাক দেয়। তখন ফাইব্রিনোজেন মিলে এবং প্রথম বিনের এই থ্রোম্বিনটা মিলে তৈরি করে হচ্ছে ফিব্রিন জালক। ফিব্রিন জালক অর্থাৎ একটা জালের মতো তৈরি করে। মাকড়সার জাল দেখছো না, ওইরকম জালক তৈরি করে। পরে সে আরবিসি কে বলে যে আরবিসি তুমি এখন আমার কাছে আসো। আসার পরে রক্তটা জমাট বাঁধো। তখন আস্তে আস্তে কি হওয়া শুরু করে, রক্তটা জমাট বাঁধে। তার মানে পুরা প্রসেসের কি সারমর্ম পাইলা, দেহের মধ্যে যদি কোনো ক্ষত সৃষ্টি হয়, আমাদের রক্তনালীর যে এন্ডোথেলিয়াল প্রাচীরটা আছে এটা ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হয়। তখন বাতাসের সংস্পর্শে অণুচক্রিকাটা আসে, তখন অণুচক্রিকা উৎপন্ন করে থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিনের প্রথম কাজ হচ্ছে হেপারিনকে অকেজো করে দেওয়া। বলবে হেপারিন তুমি অকেজো হয়ে যাও, কারণ তুমি রক্ত জমাট বাঁধতে দিচ্ছ না। তখন সে অকেজো হয়ে যাবে। তখন ক্যালসিয়াম 2+ আয়নের সাথে মিলে সে প্রথম বিনকে থ্রোম্বিন বানাবে। কারণ প্রথম বিন কাজ করতে পারবে না, কারণ সে হচ্ছে ইনএক্টিভ ফর্ম। সে হচ্ছে ইনএক্টিভ ফর্ম, তাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার মাধ্যমে সে থ্রোম্বিন বানাইলো। থ্রোম্বিন এখন ডাক দিল ফাইবিনোজেনকে। থ্রোম্বিন এখন কাকে ডাক দিবে, ফাইবিনোজেনকে। বলবে যে এখন একটা জাল সৃষ্টি করো, যাতে রক্তটা আর বের হতে না পারে। ঠিক আছে, তখন সে ফিব্রিন জালক তৈরি করে এবং আরবিসির সাথে মিলিত হয়ে রক্তটা জমাট বাঁধায়। এখন মনে রাখবা যে হেপারিন, হেপারিন কি করে, হেপারিনের উপস্থিতিটা কেন তোমার হচ্ছে রোধ করতে হয়। হেপারিন হচ্ছে থাকে কোথায়, হেপারিন মনে রাখবা রক্তের বেসোফিল থেকে বের হয়। কই থেকে, রক্তের বেসোফিল এবং যোজক টিস্যুর মাস্ট কোষ থেকে। মাস্ট কোষ থেকে বের হয়, যোজক টিস্যুর মাস্ট কোষ থেকে বের হয়, মাস্ট সেল, এখান থেকে সে বের হয়। বের হওয়ার পরে হেপারিনের কাজ হচ্ছে প্রথম বিন থেকে থ্রোম্বিন হওয়া, এটাকে সে বাধা দিবে। সে প্রথম বিন থেকে থ্রোম্বিন হইতে দিবে না। হেপারিনের কাজ হচ্ছে সে প্রথম বিনকে থ্রোম্বিন হইতে দিবে না, এটাকে দিবে না। কারণ থ্রোম্বিন হয়ে গেলে কি হয়, রক্ত জমাট বাঁধা শুরু হয়ে যায়, যার কারণে সেটাকে রোধ করে। যার কারণে রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধে না কেন, এই কারণে বাঁধে না। কিন্তু তোমার যখন কেটে গেছে, এখন তো রক্ত জমাট বাঁধাইতে হবে, তাই না? তখন কি করবে, এই হেপারিনটা এটাকে অ্যাক্টিভ, মানে হেপারিন তো এটাকে মানে ধরে রাখলে হবে না, কারণ হেপারিনের কাজটাকে বন্ধ করতে হবে তখন। কারণ হেপারিন এই কাজ করতে থাকলে তো রক্ত জমাটটা বাঁধবে না। তার মানে হেপারিন কিন্তু ভালো কাজই করে, শরীরের মধ্যে ভালো কাজই করে। কিন্তু যখন রক্তটা বের হওয়া শুরু হইলো শরীর থেকে, তখন তো হেপারিনকে কাজ করতে দেওয়া যাবে না। এই জন্য হেপারিনকে অকেজো করতে হয়। আরো আছে যে আমাদের আরেকটা প্রশ্ন খুবই এটা আসে যে রক্ত দেহের মধ্যে কেন রক্ত জমাট বাঁধতে দেয় না। হ্যাঁ, তো এই হেপারিনের যে ব্যাখ্যাটা এটা দিবা।
আচ্ছা, তাহলে এইগুলো মনে রাখবা। এবার আসো হৃৎপিণ্ড সম্পর্কে পড়বো আমরা। হৃৎপিণ্ড, তোমরা কি প্রসেসটা বুঝতে পারছো? প্রসেসটা বুঝছো? জি ভাই। না বুঝলে বইলো। তোমার হৃৎপিণ্ডের সমস্ত কিছু বুঝতে হবে, একদম A to Z। এটা ভালো মতো বুঝতে পারলে যারা মেডিকেলে আসবে তাদের জন্য অনেক উপকার হবে। দেখো, হৃৎপিণ্ড কই থাকে? আমাদের বক্ষ গহ্বরে। কই থাকে? আমাদের বুকের মধ্যে, তাই না? বুকের বাম পাশে। বুকের বাম পাশে আমাদের আহ আমরা জানি যে আমাদের বুকের মধ্যে যে খাঁচাটা আছে, যেটাকে বলা হয়, এই যে খাঁচাটা গঠিত হয় কি দ্বারা? স্টার্নাম, তারপর রিবস, স্পর্শুকা, হ্যাঁ, তারপর তোমার ভার্টিব্রা, এগুলো দিয়ে মোটামুটি বুকের খাঁচাটা তৈরি হয়, তাই না? থোরাসিক ভার্টিব্রা, কশেরুকা দিয়ে। তো যেহেতু আমাদের কশেরুকার যে কথাটা, কশেরুকা মানে হচ্ছে ভার্টিব্রা, কশেরুকা মানে কি? ভার্টিব্রা, ইংলিশে বলে ভার্টিব্রা। অর্থাৎ যাদের মধ্যে কি আছে, কশেরুকা আছে, তাদেরকে বলা হয় ভার্টিব্রেট। জানো তো নাকি? আমাদের দেহের মধ্যে 5 ধরনের কশেরুকা থাকে। একটা থোরাসিক থাকে, একটা সার্ভাইকাল থাকে, একটা লাম্বার থাকে, একটা স্যাক্রাম থাকে, আর কক্কিস থাকে। 5 ধরনের ভার্টিব্রা আছে। তার মধ্যে থোরাসিকটা কই থাকে? থোরাসিক থাকে হচ্ছে আমাদের বুকের মধ্যে। অর্থাৎ এই বুকের মধ্যে আমাদের 12টা ভার্টিব্রা থাকে। কয়টা? 12টা। এটাকে আমরা সংক্ষেপে বলি T1 থেকে T12। T1 থেকে T12 বলি। থোরাসিক 1 থেকে থোরাসিক 12। এখন হৃৎপিণ্ড কই থাকে? হৃৎপিণ্ড থাকে T5 থেকে T8। এইখানে থাকে হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। এবং এইটা থাকবে হচ্ছে ডায়াফ্রামের উপরে। কই থাকবে হৃৎপিণ্ডটা? ডায়াফ্রামের উপরে। আবার মুখস্থ করবা, সমস্যা কি? হাড়ের নাম মুখস্থ করতে হবে তো। তোমরা হচ্ছে এটা সপ্তম অধ্যায় পাবা, ঠিক আছে? চিন্তার কারণ নাই, আবার মুখস্থ করবা। দেখো, আমাদের এই হৃৎপিণ্ডটা থাকে হচ্ছে ডায়াফ্রামের উপরে। ডায়াফ্রাম বলতে কি বোঝায় বলো তো? ডায়াফ্রামটা হচ্ছে মধ্যচ্ছদা। বক্ষগহ্বর আর উদরগহ্বরের পেশিবহুল পৃথককারী পেশিবহুল পর্দা। হ্যাঁ, ডায়াফ্রাম হচ্ছে মধ্যচ্ছদা বলা হয়। তো বক্ষগহ্বরের T5 থেকে T8 এবং মধ্যচ্ছদার উপরে দুই ফুসফুসের মাঝে, এবং দুই ফুসফুসের মাঝে বাম দিকে। কোথায়? বাম দিকে আমাদের হৃৎপিণ্ড থাকে। তাহলে হৃৎপিণ্ডটা কই থাকে? বুঝলা। T5 থেকে T8, মধ্যচ্ছদার উপরে, দুই ফুসফুসের মাঝে, বাম দিকে। এটা দেখতে লালচে খয়েরি বর্ণের হয়। তোমরা কি হৃৎপিণ্ড দেখছো মানুষের কখনো? হয়তো দেখছো ছবিতে, তাই না? বাস্তবে তো দেখা। ইউটিউবে দেখছিলাম। আচ্ছা, ইউটিউবে দেখছো, ভালো হয়েছে তাহলে। দেখছো যেহেতু, ইউটিউবে অনেক ভিডিও আছে, হৃৎপিণ্ডের অনেক ভিডিও পাবা, ঠিক আছে? তো ভাই ওগুলা কালো কালো দেখায় কেন, ওই যে ইউটিউবে যেগুলো দেখায়? কালোই তো দেখাবে সেগুলো। এগুলো কি জীবন্ত আছে? এগুলো তো রক্ত রক্ত সব বের হয়ে গেছে। এখানে তো রক্ত টক্ত নাই, এরা কি পাম্প করতেছে কিছু? তোরা সবকিছুতে কালো হবে, মানুষের ভিসেরা কালো হবে না তো কি হবে? যখন এটাকে বের করে ফেলবে, তখন কি মানুষের শরীরে যেমন থাকে ওইরকম থাকবে?
রক্ত প্রবাহ পাচ্ছে কি ওরা? তাহলে রং তো চেঞ্জ হবেই, সবাই তো কালো রং ধারণ করবে, কেমিক্যাল দেওয়া থাকে। আচ্ছা, তারপরে দেখো, আমাদের হৃৎপিণ্ডটা রং হচ্ছে লালচে খয়েরি বর্ণের, হ্যাঁ। তো প্রাপ্তবয়স্ক পুরুষের ওজনটা হচ্ছে কত বলো তো? 250 থেকে 390 গ্রাম। আর প্রাপ্তবয়স্ক নারীতে হচ্ছে 200 থেকে 275 গ্রাম। তো সুস্থ মানুষের জীবদ্দশায় একটা সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ডটা 2600 মিলিয়ন বার, কতবার? 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়, এবং প্রতিটা ভেন্ট্রিকল থেকে 1.5 লক্ষ টন রক্ত নির্গত করে জীবদ্দশায়, ঠিক আছে। একটা মানুষের গড় আয়ু যদি 70 বছর হয়, সেই হিসাব করে তারা এটা বের করছে। এবং প্রতি ভেন্ট্রিকল থেকে 150 মিলিয়ন লিটার লিটার অথবা এটাকে বলি 1.5 লক্ষ টন, 1.5 লক্ষ টন রক্ত নির্গত করে প্রতিটা ভেন্ট্রিকল থেকে। হৃদস্পন্দন শুরু হয় কখন বলো? 6 সপ্তাহ বয়স থেকে, 6 সপ্তাহ। একটা ভ্রূণ দেহে 6 সপ্তাহ বয়স থেকে, এটা আসছিল আমাদের বেলায় মেডিকেলে। 6 সপ্তাহ বয়স থেকে হৃদস্পন্দন শুরু হয়। এবং মানুষের প্রতিদিন হৃৎপিণ্ডটা 1400 লিটার রক্ত পাম্প করে। মানুষের হৃৎপিণ্ড প্রতিদিন 1400 লিটার রক্ত পাম্প করে। ঠিক আছে, এই তথ্যগুলো নোট রাখবা। হৃৎপিণ্ডের আবরণের নাম কি বলতো? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। তথ্যগুলো লেখো লেখো। হৃৎপিণ্ড হচ্ছে পেরিকার্ডিয়াম নামক দ্বিস্তরী আবরণে আবৃত থাকে, ঠিক আছে। হৃৎপিণ্ড হৃৎপিণ্ড কি বলতো? পেরিকার্ডিয়াম নাম। পেরিকার্ডিয়ামটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট। কয় স্তর? 2 স্তর। তো বাইরেরটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এবং ভেতরেরটাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। বাইরের আবরণটা, বাইরের যেটা, বাইরের বলতে কি বোঝায় জানো? হৃৎপিণ্ডের গায়ের সাথে একটা লাগানো থাকে, একটা থাকে আবরণ হিসেবে। যেটা লাগানো থাকে হৃৎপিণ্ডের গায়ের সাথে, এটাকে বলা হয় ভেতরের কথা, ভেতর। এটাকে বলে ভেতর। বাইরে যেটা থাকে এটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম। কি? ফাইব্রাস। ফাইব্রাস মানে তন্তুময়, তন্তুময়। ফাইব্রাস মানে তন্তু। আর ভেতরে থাকে হলো সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়াম আবার দুই ভাগে বিভক্ত। এটার আবার দুইটা স্তর, একটা প্যারাইটাল, একটা ভিসেরাল। একটা প্যারাইটাল, ভিসেরাল। ভিসেরাল মানে কি? ভিসেরা বলতে কি বোঝায়? আমাদের
যতগুলো অঙ্গাণু আছে সবগুলোকে আমরা কি বলি? ভিসেরা বলে ডাকি। হৃৎপিণ্ড একটা ভিসেরা, ফুসফুস একটা ভিসেরা, যকৃত একটা ভিসেরা। যেই সব পর্দা ভিসেরার গায়ে লাগানো থাকে তাকে বলা হয় ভিসেরাল। ঠিক আছে? যেহেতু হৃৎপিণ্ডের গায়ে লাগানো আছে, এই জন্য আমরা বলবো এটাকে ভিসেরাল পেরিকার্ডিয়াম। ভাই আবার একটু বলবেন, আমরা ভিসেরা কাদের বলি? আমাদের যেসব ভিসেরা আছে শরীরের মধ্যে, ভিসেরা বলতে কি বোঝায়? অঙ্গাণু বোঝায়। হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃত, প্লীহা, এগুলোকে ভিসেরা বলি। এইসবের সাথে যেগুলো লাগানো থাকে, যেসব পর্দা লাগানো থাকে তাদেরকে বলা হয় ভিসেরাল পর্দা। ঠিক আছে? যেহেতু হৃৎপিণ্ডের কথা বলতেছি, এই জন্য আমরা বলবো ভিসেরাল পেরিকার্ডিয়াম। এই যে তোমার দুইটা স্তর আছে, ফাইব্রাস এবং সেরাস, এদের মাঝখানে থাকে হচ্ছে, মাঝে থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই ফ্লুইডের কাজ কি? একটা জায়গায় ফ্লুইড থাকা মানে হচ্ছে সে সেখানে ঘর্ষণ, চাপ, প্রেসার, টেম্পারেচার এইসব থেকে রক্ষা করবে। ফ্লুইডের মানে হচ্ছে সে এই কাজগুলো করবে যেখানে ফ্লুইড আছে। পেরিকার্ডিয়াল ফ্লুইড একটা আছে, প্লিউরাল ফ্লুইড। প্লিউরাল ফ্লুইড মানে হচ্ছে ফুসফুসের মাঝে থাকে। তার কাজ কি? দুই ফুসফুসের মাঝে যাতে কি হয় না, ঘর্ষণ না লাগে, চাপ না লাগে। তেমনি ভাবে পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে যাতে ঘর্ষণ, চাপ, আঘাত এইসব না লাগে বা এইসব থেকে রক্ষা পায়, সেই জন্য এই ফ্লুইডটা কাজ করে। মনে থাকবে? এটা মনে রাখবা। এখন আসো হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের প্রাচীর। কয়টা প্রাচীর হৃৎপিণ্ডে বলো তো? তিনটা। কি কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। ভেরি গুড। তাহলে আমাদের হৃৎপিণ্ডের প্রাচীর হচ্ছে তিনটা। আমাদের হৃৎপিণ্ডের যে প্রাচীরটা আছে, এখানে ভাই কোন আপনি টিস্যু কি থাকে? লিখতেছেন বোর্ডে? না, লেখি না এখনো। ও, হৃৎপিণ্ডের পেশির নাম কি বলতো? হৃৎপেশি কেমন পেশি? ঐচ্ছিক পেশি নাকি অনৈচ্ছিক পেশি? অনৈচ্ছিক, অনৈচ্ছিক। কার্ডিয়াক বেশি। কার্ডিয়াক মাসেল হচ্ছে অনৈচ্ছিক পেশি। ঠিক আছে? অর্থাৎ এটা অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, এবং এখানে কি থাকে? কানেকটিভ টিস্যু থাকে, কানেকটিভ টিস্যু, যোজক টিস্যু থাকে। লেখো। দেখছো? আচ্ছা, হৃৎপিণ্ডের প্রাচীর কটা বললাম? তিনটা। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। তো মায়োকার্ডিয়ামের কাজ কি বলতো? এটা মায়ো মানে হচ্ছে মাঝে, এপি মানে হচ্ছে বাইরে। এপি মানে বাইরে, মায়ো মানে মাঝে, আর এন্ডো মানে হচ্ছে ভেতরে। ঠিক আছে? তো স্তরগুলো মনে রাখবা যে কোনটার কাজ কি। যেমন মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়ামের কাজ কি?
মাঝে মাঝে বোর্ডটা সমস্যা করতেছে। আমি বোর্ডে লিখতেছি না, কিছু সমস্যা নাই। এখন লেখার মতো কিছু নাই তেমন। হ্যাঁ, এখন বলো, মায়োকার্ডিয়ামের কাজ কি বলো তো? হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণে সহায়তা করে। লেখো এটা। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণে সক্রিয় ভূমিকা রাখে। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণে সক্রিয় ভূমিকা রাখে। এটা হচ্ছে মায়োকার্ডিয়ামের কাজ, ঠিক আছে? আচ্ছা, এন্ডোকার্ডিয়ামের কাজ কি? কোনটা রিপিট করব, একটু বলো তো। মুখে বলো, মুখে বলো। 5 মিনিটে কি অনেক কিছু, আমি 5 মিনিটে তেমন কিছু করে নেই তো। ভাইয়া বোর্ডে কি কোনো প্রবলেম? বোর্ডে হচ্ছে একটু লিখতে পারতেছি না, দাঁড়াও। এই কলমটা আসতেছে না কেন জানি। 1 মিনিট।